মিনিস্টার আসমিন জাহিন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে মিনিস্টার আসমিন জাহিন চৌধুরীর স্ত্রী স্বনামধন্য সিঙ্গার তেজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আতিথিয়ারা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আসমিনের কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে আসমিনকে। আসমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টামি করতে হয় না, আঙ্কেল রাগলে কিন্তু কান মলা দিব। ভালো বাচ্চারা এসব করে। কালকে গিয়ে শিশুগুলোকে ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে, দেশটা রসাতলে গেল। আসমিন ফোন কেটে আবারও নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আসমিনের দিকে তাকালো। সে এখন ফোনে অ্যাঞ্জেলে গেম খেলতে ব্যস্ত। দুদিন আগে যাকে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার দুটো রাজকুমারী হবে। উত্তেজনা ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিতে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে নূর তার দিকে কটমট করে তাকিয়ে আছে, কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আসমিন নূরের ভয়ঙ্কর অবস্থা দেখে কাচুমুচু করে বলল, স্লিপ আপ জড়াজড়ি বউ, আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, মাঝখানে চলে এসেছে। আমার ছোট বোনের মতো, আজ থেকে তোমার ননদের সাথে ভাব করো, আমি বাইরে আছি। কথাগুলো বলে হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আসমিন। সেদিন থেকে সে এঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলেছে। আসমিন 100% শিওর নূর তাকে দিয়ে বাচ্চাদের ডাইপার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানভি বয়ার্ত গলা শুনে মুখ কুচকে ফেলো আসমিন। মনে মনে বলল, কেউ তাকে এক গ্লাস নিম পাতা রস খাইয়ে দিয়েছে। তুমি এক পাখি কথা বলছো সান, তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় বোলাবালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্য আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো। বইয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীরাও একটা একটা করে এনআইডি কার্ড আছে, তারা দেশের জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে? সানভি চোয়াল ঝুলিয়ে নাবোধক মাথা নাড়ালেন। আসমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবি পকেটে ফোন রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই, না জানি যে বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। এই চাকরি একদিন তার প্রাণ নেবে, এত অনাচার চোখে দেখা যায় না। আসমিনকে বের হতে দেখে রিসিপশন থেকে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আসমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার, এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। সানভির কপাল কুঁচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা, ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলায় চড়াবো। লুবানা তেতে উঠলো। তাতে আবারও শাবানা বলছে, এই লোক, তার কি শাবানার মতো সেলাই মেশিন আছে নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব। আসমিন এই ফাঁকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলার খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে। এই ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার? মিস্টার সরকারি হাসপাতালে মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ, মুখ বন্ধও রাখুন, নাইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দিব। তাহলে ঝুলে থাকবেন আজীবন। ওদের তর্কের মাঝে মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আসমিন। আর লোকের নূরকে স্ট্রেস করে ফেলেছে। পুরো জায়গায় ঘেরাও করেছে, আসমিনের অপেক্ষা করছে। সানভিও ছুটেছে আসমিনের পেছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতে লুবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগে তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কি হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আসমিন কড়া চোখে তাকাতে সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টা পথ। ওখানেই আছে। এতক্ষণ নিলুপ্ত থাকা আসমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আসমিনের চেহারা শান্ত, চোখেও কোনো অস্থিরতার ছাপ নেই। শান্ত শক্ত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সমান সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে করে। নেহাতি তার টনসিলে ফুলে যায় বলে যেতে পারছে না। আজকে ঝামেলা শেষ হলে সে কুকুর খুঁজতে বের হবে। কোন পাগলা কুকুরে কামড় খেয়ে চাকরিতে এসেছিল তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে, তার কি ক্ষতি করেছিল, এর একটা হেস্তন্যস্ত করা দরকার। সানভির ভাবনা ছেদ পড়লো আসমিনের ডাকে, এখানেই গাড়ি থামাও সান। গাড়ি থামতে আসমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। সানভি আর লুবানা হা করে তাকিয়ে রইল সেদিকে। এত ঝগড়া বৃথা গেল। আসমিন তাদের না নিয়ে চলে গেছে। সানভি চোখ ফেটে কান্না এলো। আসমিন তাকে ছাড়া চলে গেছে ভাবতে বউ মরে যাওয়ার ফিলিংস হলো। দেখলে শাবানা, স্যার আমাকে না নিয়ে চলে গেল, এখন আমি কি করব? আসেন গলাগলি করে কাঁদি। সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে বাসারে তার ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নিবে। আধা ঘন্টার মধ্যে আসমিন তার গন্তব্যে পৌঁছে গেল।
একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আশ্বিনকে দেখে অমিত দৌড়ে এলো তার কাছে। আশ্বিন বিরক্ত গলায় বলল, ভেতরে কয়জন আছে? 20 জন আছে স্যার। ওরা আমার বউয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রেখেছে। তাই ভেতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো। আমি আমার প্রেম পাচ্ছে, আমার বউয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব, কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশ্বিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও ভুলল না। অমিরা ভেতরে ঢোকানো কয়েক মুহূর্তের পরেই গোলাগুলি শুরু হলো। আশ্বিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের উপর। আটঘাট বেঁধে নেমেছে তারা। আশ্বিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের বাঁ হাতে গুলি লেগেছে, তবুও সে থেমে নেই। আমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বোনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশ্বিন কয়েক পলে গোলাগুলি দেখে অলস হাই তুলতে তুলতে কয়েকজনের মাথা শুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসলো সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ব্যর্থ গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশ্বিন চোখ তুলে তাকালো অমের দিকে। কক্তিম চোখে চারিদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিয়ে এলো চেয়ারের উপর। চোখ বন্ধ করে হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আশ্বিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমিয় তার লোকেরাও কেঁপে উঠল। আশ্বিনের রক্তে মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতে আঙ্গুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। 1 মিনিট। অমি 1 মিনিটে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করলো। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অমের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো তাকিয়ে রইল আশ্বিনের দিকে। আশ্বিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেললো। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে? নাম বল, না হলে সব কয়টাকে আজ কিমা বানিয়ে ফেলবো। হাড়ও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশ্বিন হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশ্বিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়লো। লোকটা নড়াচড়া করছে না। আশ্বিন বজ্রকণ্ঠে বলল, এখনই মরবি না, আমার মারা শেষ হয়নি। টেকিং রেস্ট। মরে গেলে হাড়গোড় একটু আস্ত রাখবো না। বাকি সন্ত্রাসীদের তাকিয়ে চিৎকার করে বলো, ওরা জাগা, না হলে তোদের অবস্থা এর চেয়েও খারাপ করে দিব। আমার বউরে বস্তায় ভরা। ভাবলাম বউরে এসে বাধা দেখবো, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলবো, অথচ তোরা আমার বউয়ের কপাল ফাটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করতে বল। বউয়ের যদি কিছু হয় তোদের সবাইকে কবরে পাঠিয়ে দেবো। হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আশ্বিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। 2 ঘন্টা হতে চলল। আশ্বিন তখন থেকে থম মেরে বসে আছে। 8 মাসে সিজার করে ফেলতে হবে। নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না। টুইন বেবি হয়ে সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চা উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগে, রক্তপাত শুরু হয়েছে। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পর আশ্বিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোনো ক্ষতি হয়নি। ব্লিডিং বন্ধ না হওয়ায় এক্ষুনি সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আশ্বিন অমিতের সাথে একজন ডক্টর পাঠিয়েছিল। সে চেক আপ করে নূরের কন্ডিশন বলতেই আশ্বিন সাথে সাথে নূরকে হসপিটালে নিয়ে এসেছে। অমির অস্থির হয়ে পায়চারি করছে। আশ্বিনকে এত শান্ত দেখে অবাকের সাথে মেজাজও খারাপ হচ্ছে। নূরকে নিয়ে আশ্বিনের কোনো মাথা ব্যথা নেই। সানভি খুব গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। রুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদে যাচ্ছে। সানভি বিরক্ত চোখে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেললো। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আশ্বিনের ফোন বাজতেই কয়েক চোখ জোড়া তার দিকে স্থির হয়ে গেল। আশ্বিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। নাফিসা ম্যামের খবর পেয়েছি ম্যাম। হ্যাঁ, খবর পেয়েছি ম্যাম। আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। এদের কি করব স্যার? মেরে দাও। এতগুলো পিস করো যে বোঝা না যায় এরা মানুষ ছিল। আশ্বিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথাগুলো শুকনো রোগ গিলল বাহাদুর। সে জানে আশ্বিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। মরার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নেবে। এদের হদিশ যেন কাক পক্ষীরও টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আশ্বিন গিয়ে আবারও আগের জায়গায় বসে পড়ল। আশ্বিন অপারেশন থিয়েটার দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানভি আশ্বিনের বসার জন্য ভিআইপি ক্যাবিনও নিল। আশ্বিন সেখানে যায়নি। তার ভেতরে অস্থিরতা কাউকে দেখাতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করে বসা থেকে ধুম করে দাঁড়িয়ে গেল আশ্বিন। অপারেশন থিয়েটার দরজা নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। অমি এসে আগলে ধরলো আশ্বিনকে। আশ্বিন সরাসরি কাঁপছে। এতক্ষণ নিজেকে সামনে রাখলো, এখন আর সহ্য হচ্ছে না। নূর কি অবস্থা আছে সেটা না দেখা পর্যন্ত শান্তি নেই তার। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণা, তার শ্বাস আটকে আসছে। আশ্বিনকে অমি ধরে রাখতে পারছে না। আশ্বিনের শক্তির সাথে তার মতো দুটো অমিও কিছু না।
সানভি বয়ে সামনে যাচ্ছে না। লুবানা শব্দ করে কাঁদছে, দরজা খোলো, আমি ভেতরে যাবো। আশমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। সবসময় শান্ত থাকা মানুষটাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আশমিনের নার্সকে সরিয়ে ভেতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ইশারায় তার কাজ করতে বলে নূরের মাথার পাশে দাঁড়িয়ে রইল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেনের মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বের হয়ে এলো। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আশমিন। বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে তাকিয়ে চোখ বুলালো। সে অসুস্থ হতে চায় না, এখন নূরের পাশে থাকতে চায়, কিন্তু শরীর সায় দিচ্ছে না। বয়ে সিজার দেখে সে বুক ব্যথায় মরে যাচ্ছে। এমন দুর্বল মন্ত্রী দেশ চালাবে কিভাবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আশমিনের। বুকের ব্যথা বলে সেদিকে তাকে চোখ স্থির হয়ে গেল। দুজন নার্স করে দুটো রাজকন্যা রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আশমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে, তারপর তাদের এনআইসিইউতে নিয়ে যাবে। ওখানে 15 দিন থাকার পর তাদের মায়ের কাছে দেওয়া হবে। আশমিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে তুলে নিল। নার্স কিছু বলতে গিয়ে থেমে গেল। আশমিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের। একজন হ্যান্ড স্যানিটাইজার করতেই বলল মিনমিন করে। আশমিন বাচ্চাদের দিয়ে নিজের হাত স্যানিটাইজেশন করে তাদের কোলে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সদের কোলে দিয়ে দিল। অপারেশন হয়ে গেছে ম্যাম। স্যার, ম্যামকে কিছুক্ষণ পর ক্যাবিনে শিফট করা হবে। আপনি যদি একটু শেষের কথাটা আমতা আমতা করে বলতে গিয়েও থেমে গেল ডাক্তার। আশমিন আর কিছু বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে এলো। বুকের ব্যথাটা এখন কমছে। প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বউকে বুকে নিলে পুরোটা চলে যাবে নিশ্চিত। অমি, সানভি আর লুবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক উত্তেজনা। এখন সানভির হাত জড়িয়ে ধরেছে, নিজেও টের পায়নি। সানভি লুবানাকে বাচ্চা দেখে হালকা হাসলো, রাগ করার ভান করে বলল, এ হাত ছাড়াও সাবানা, তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরেছে, একটু পর গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিপুটকে আমার গলা জড়িয়ে ধরতে দিব না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে, কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে অমি মুখ দেখাতে পারবে না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। লুবানা জাপটা মেরে সানভির হাত ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি। ফালতু যত সব। আর আমার নাম লুবানা। আরেকটা দিন সাবানা বলে আমাকে সাবান দিয়ে মুচড়ে ধুয়ে দিব আমি। ল্যাব পিপলস। লুবানা কটকট করে চলে গেল। সানভি বিরস মুখে তাকিয়ে দেখলো তার চলে যাওয়া। অমি কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজনের পিছে লেগে থাকো কেন? আর এই ল্যাব পিপলস মানে কি? আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে, তাই আমি ল্যাব পিপলস। মানে লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হসপিটালে এসেছে 5 মিনিট হলো। আশমিন হাসপাতালে বিলাসবহুল ক্যাবিনে হাত পা ছাড়িয়ে বসে আছে। সারাদিনের চিন্তা ক্লান্তি চিন্তায় শরীর বার ছেড়ে দিয়েছে। আমজাদ চৌধুরীর খারাপ লাগলো ছেলেকে এই অবস্থা দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছু বলতে ইচ্ছে হলো না। কামিনী চৌধুরীর উপর বিতৃষ্ণা চলে এসেছে, তবুও ঘৃণা করতে পারে না তাকে। একে বুঝি বলে ভালোবাসা? বউ ছেড়ে থাকতে মন চাইলো? তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে? আশমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে এই কথা বলছে যে সারাদিন বউয়ের সাথে পিছে গুড় করে? ক্লান্ত লাগছে আব্বু। আমজাদ চৌধুরীর মায়া হলো। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, নূরের কি অবস্থা? ভালো। আমার নাতনিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। এইটুকুনি হয়েছে। হাত দিয়ে ইশারা করে। আশমিন জায়ান চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়া এলো। ওদের কান্নাটাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেও নি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কটাকে কুকুর দিয়ে খাওয়াবো আমি। কার করে যে হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে। ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছো, এটাই আমার বিশ্বাস করতে বলছো? ওরা তো চুনোপুটি আব্বু। রাঘব বোয়ালদের ধরা এখনও বাকি। সব কয়টা কি ইঞ্চি দিয়ে মেপে সাইজ করব? আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নাও। দুইটা মেয়ে পৃথিবীতে আনা 4টিখানি কথা তুমি কি বুঝবা? নিজে 2 বাচ্চার বাপ হয়েও বার্জেন বাপ নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলে। এই জীবন দিয়ে কি হবে আমার? শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদে দান বক্সে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হন হন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম ভুল।
নূরে জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকে নূরে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য। আশমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশন পর নূরে বেশি নড়াচড়া করা নিষেধ। যে মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আশমিনের। জোড়া ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে টেনে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকবো। আমার মেজাজ খারাপ হলে খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হইও না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তো তুমি। তোমার বরের মন অনেক বড় যে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। বা চুপ করে ঘুমাও সোনা। একটু সুস্থ হলে পরিদের কাছে ফিরে যাবে। এখন আমাকে একটু চুমু খাও। আমি চুমু শূন্যতায় ভুগছি। নূর ব্যথা এবং স্থিরতা বাদ দিয়ে আশমিনের দিকে কটমট করে তাকালো। কোমরের নিচের অংশ এখন অবশ হয়ে আছে। সুস্থ হলে সবার আগে এই লোকটাকে পিটিয়ে হাতে সুখ করে নেবে। অসহ্য মানুষ একটা। নূরের খেয়ে ফেলা লুক দেখে আশমিন এদিক ওদিক তাকিয়ে তুকি করলো। গলা ছেড়ে দুঃখী গলায় বললো, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো। এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি। ধারণা আছে তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মুবির জাফর কলিজা লাফিয়ে বাইর হয়ে চলে আসছিল প্রায়। কতটা কষ্টে চেপে আছে, আটকে রেখেছি হিসেব আছে। আর এখন তুমি আমাকে চোখ দেখাচ্ছ। মানবতা আছে কোথায়? আজকে মানবাধিকার কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গাল এগিয়ে দিচ্ছি, চুপচাপ চুমু খাও, না হলে আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই। এই লোকের রেল লাইনের মতো মুখ লাগাম ছাড়াই চলতে থাকে। নূরকে চোখ বন্ধ করতে দেখে বিজয়ের হাসি আসলো আশমিন। যাক, আপাতত শান্ত করা হয়েছে। এটাকে হলো প্রতিভা। বউকে চুপ করানো তার কাছ থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকার জনসেবা। সানবি আশমিনকে মেসেজ করলো বাইরে আসার জন্য। আশমিন আজ 2 দিন থেকে কিছুই মুখে দেয়নি। তার উপর তার বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছেন, কিন্তু আশমিন নূরের ক্যাবিনে গাপটি মেরে বসে আছে। আমি কাল সারাক্ষণ এখানেই ছিল। সকালে লুবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকালে আসবে। আগামী কয়েকদিন দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আশমিন। অফিস আমজাদ চৌধুরী সামলে নেবেন। সানবি মেসেজ পেয়ে বেরিয়ে এলো আশমিন। চোখে মুখে ক্লান্তি চেপে ধরেছে। সানবি নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছে স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। খাবার রেডি আছে, একবার টেস্ট করিয়ে নিতে পারেন। আর না করবেন না স্যার প্লিজ। সানবির করুণ গলা শুনে মলিন হাসলো আশমিন। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষ চোখের ভালোবাসা কেন অনুভব করেন না সান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এরপর যে আমি কীভাবে মেনে নিই সান? যে সে আমাকে কষ্ট দোক, আঘাত করুক, আমি মেনে নেব, কিন্তু সে আমার চোখের ভাষা বোঝে না। এটা আমি কীভাবে সহ্য করি বলো তো? আমার মনের রাজ করা মানুষটার ভালোবাসা এত খাত আমি সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকে আমি শুধু অবহেলা পেয়ে গেলাম বুঝলে। আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। তুমি কোনো ব্যথা সারাবে সান? এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলোর আঘাত করে চলেছে। ক্ষত সরাতে এসে মলম দিতে হয়, পুনরায় একই জায়গায় আঘাত করলে কি ক্ষত সারবে? এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও, প্রয়োজন হলে আমি ডেকে নেব। আশমিন আবার নূরের ক্যাবিনে চলে গেল। সানবি চুপ করে দাঁড়িয়ে রইল। আশমিনের কষ্ট সে বোঝে। এত বছর ছায়ার মতো লেগে আছে তার পেছনে। আশমিনের প্রতিটি নির্গম রাতে সাক্ষী সে। গভীর যন্ত্রণায় মাঝরাতে বারান্দায় ডুকরে কেঁদে উঠেছে আশমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটাকে রাতের আঁধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানবির। নূরের প্রতিটা কথা আশমিনকে গভীরভাবে আঘাত করে। আশমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার বান করলো। সানবি বোঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষ পান করেছে। মাঝে মাঝে সানবি খুব আফসোস হয় নূরের জন্য। এমন একটা ভালোবাসা মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায়, কেঁদেও কুল পাবে না। 15 দিন পর আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ হয়নি, তাই এখন হসপিটালে আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরী একবারও আসেননি। মায়া বেগম কয়েকবার এসেছেন। আশমিন কড়া গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর উপর নজর রাখা। আর কোনো ছাড় দেওয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল নূর। আশমিন চোখ পরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ফিডিং করাতে বললে নূর উসখুস করতে লাগলো। আর চোখে আশমিনে কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছে। আশমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবার তাড়া দিতে দিতে নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাইরে যেতে বলুন। আশমিন যেন এই কথার অপেক্ষায় ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোনো বিধিরক্তি না করে বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলেছি আমি থাকতে তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলে কিছু নেই। এই মুহূর্তগুলো খুবই অমূল্য নূর। তোমার এই সুখের কষ্ট আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্য আমি যথেষ্ট। কথা বলতে বলতে নূরকে হেল্প করে মাথা পাশে দাঁড়িয়ে রইল আশমিন।
বসতে কষ্ট হচ্ছে। নূর মাথা নাড়িয়ে না বলল। আশমিন চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না সে তার বাবাকে খুন করেছে। তবে আশমিনের খাপছাড়া বাবার স্বীকারোক্তি তার ভাবনাগুলোকে বারবার এলোমেলো করে দেয়। এই দোটানায় সে নিজেই শেষ হয়ে যাচ্ছে। আশমিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে তাহলে তাকে মরণ যন্ত্রণা দেবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আর রইল আশমিনের শিকারের উক্তি। আশমিনের মতো বদ লোকের কোনো কথা ধরা মানে নিজের মাথা দেয়াল মারা। আস্ত ইতর একটা। আমার ডাক্তার হওয়া উচিত ছিল। বউ ওই ডাক্তার আমার বউয়ের পেট কেটে দুভাগ করে ফেলল আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই দিন দেখতে হতো? বউ আমার পেটও আমার আর কাটলেও কি না ডাক্তার? শুধু আমার রাজকন্যাগুলোর জন্য কিছু বললাম না, না হলে আমি ওই ডাক্তারের পেট কেটে দিতাম। মিনিস্টার আশমিন জাহিন চৌধুরী বউয়ের পেট কেটে ফেলে কি সাহস বাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। লোকটা আবারও বাজে কথা বলা শুরু করেছে। কাছের মানুষের সাথে আশমিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাইরে মানুষের কাছে আশমিন মানে একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুইয়ে দিল আশমিন। তার লোক কল করেছে তাকে। নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোন চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মনে হাসলো আশমিন। নূর তার এই নির্জীব হাসিও যে কেড়ে নিয়েছে তার হয়তো তার ধারণাও তো ছিল না। কামিনী চৌধুরী আর সবার চোখের আড়ালে হসপিটালে এসেছে। বাচ্চারা এতদিন নির্বিড় পর্যবেক্ষণে ছিল, তাই সে আসেনি। কায়ের এক পরিবারের সাথে কথা হয়েছে, তার দুটো বাচ্চাই তারা নেবে। সেই তো মেরেই ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কী? নূরকে সে কিছুতে শান্তিতে থাকতে দেবে না। তার সব কিছু এই মেয়ে কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ না। সারা জীবন সন্তানের শোকে কপাল চাপড়ে মরবি এবার। নিজে মনে বিড়বিড় করে নিজেই পরিস্থিতি নার্সের সাথে গেল কামিনী চৌধুরী। আমি বাইরে অপেক্ষা করছি, বাচ্চা লোকগুলোকে নিয়ে এসো। স্যার জানলে আমাকে মেরে ফেলবে ম্যাম, আপনি অন্য কাউকে বলুন। নার্সেরা করুণ গলা শুনে খেপে উঠল কামিনী চৌধুরী। খ্যাপা ষাঁড়ের মতো হুঙ্কার দিয়ে বলল, আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এখন কথা না বাড়িয়ে বাইরে যাও। টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিনের অন্য কোথাও টাকা দেবে। মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, কোথায় গা ঢেকা দেবো? কবরে চলে গেল। সালা আমাকে মাটি খুঁজে বের করে আনবে। কামিনী চৌধুরী বিরক্ত হলো। কলকল গলায় বলল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না না ম্যাম, প্লিজ এমন করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসলো। আশিয়ানকে এই ব্যাপারে কিছু বলেনি। আশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারের রক্ত বইছে। সে কখনো এমন কিছু করতে দেবে না কামিনী চৌধুরীকে। তাই যা করা তাকেই করতে হবে। আশমিন বেরিয়ে যেতে নূর অমিকে বলল, চলো এসো আমি আজই এখান থেকে যেতে হবে। আরেকবার ভাবুন স্যার জানলে আস্ত রাখবে না। এটাই আমার শেষ কথা, যা বলছি তাই করো। অমি আর কিছু বলল না, চুপ থেকে সম্মতি জানালো। সে কোনোভাবে বিশ্বাস করে না আশমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার আশমিনকে অনেক স্নেহ করতেন। আশমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলতো। অমি নিজের চোখে আশমিনকে ভেঙে পড়তে দেখেছে রাফসান শিকদারের মৃত্যুর পর। আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল অমি। নূর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। অমি এলেই তারা বেরিয়ে যাবে। নিজের বাবার খুনির সাথে আর নয়। যতদিন আশমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরে থাকবে। নূর ওয়াশরুমে ঢুকতে নার্স এসে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। ক্যাবিনের সামনে গার্ডগুলো তখন দরজায় দাঁড়িয়ে। নার্সের কোলে বাচ্চাদের দেখে তাকে আটকে দিতে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছেন? এমন রাশবাড়ি গলা শুনে কেঁপে উঠল নার্স। বয়তে চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছে। গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলো নার্সকে। একে প্রথম দিন থেকে দেখেছে এখানে, তাই আর কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্সকে হাত ছেড়ে বাঁচলো। তড়িঘড়ি করে চলে এলো সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল। কামিনী চৌধুরী নাক সিটকে বলল, আমার কাছে দিচ্ছ কেন? পেছনে জুড়িতে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, সংসদে দাঁড়িয়ে আছো কেন? যা বলছে তা করো, যত সব। নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো টাকা লাগবে না ম্যাম। আমার স্বামী সন্তান যে ছেড়ে দিন, আমি তাদের নিয়ে খুব দূরে চলে যাব। ঠিক আছে, তা আমি তাদের ছেড়ে দিয়েছি। এখন এখান থেকে সরে পড়ো, তোমাকে যেন আর এই শহরে না দেখে। বাচ্চারা কেঁদে উঠতে কামিনী চৌধুরী বিরক্তি চোখে তাকালো। নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির স্ট্যান্ড দিয়ে চলে গেল। গাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যেতে নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে।
ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকিয়ে ব্রু কুচকে ফেললো নূর। দ্রুত গতিতে সেদিকে গিয়ে বাবুদের না দেখে বুক কেঁপে উঠলো তার। চিৎকার করে গার্ডদের ডেকে বলল, বাহাদুর, আমার বাবুরা কোথায়? গার্ডগুলো সাথে সাথে ক্যাবিনে প্রবেশ করে নূরকে কাঁদতে দেখে বলল, বেবিদের ডক্টর চেক আপ করাতে নিয়ে গেছে, নার্স চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নূরের চিৎকার চেঁচামেচি শুনে ডাক্তার নার্সরাও এসে হাজির হয়েছে। একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। এভাবে চিৎকার করলে সেলাই ছুটে যেতে পারে। ডক্টর গার্ডের কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন? আমি নিজেই তো আসতাম বেবিতে দেখতে। আমার কাছে নিয়ে যেতে হবে কেন? আমি কাউকে বলিনি নিয়ে যেতে। নূর খ্যাপা বাগানের মতো তাকালো সবার দিকে, রক্তিম চোখে নিজের সন্তানের জন্য হাহাকার। সবার দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাচ্চাদের 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই, না হলে একটাকেও জীবিত রাখবো না। এই অ্যাপোলো হাসপাতাল গুড়িয়ে দেব। সবাই ভয়ে ঘেমে একাকার অবস্থা। অথরিটিও চলে এসেছে ততক্ষণে। আসমিন জায়েন চৌধুরী, মেয়েদের কিছু হলে সবকিছু ধ্বংস করে দেবে সে। কি হয়েছে? অমিকে দেখে ডুকরে কেঁদে উঠল নূর। বাইকে জাপটে ধরে চিৎকার করে বলল, আমাদের মেয়েদের এনে দাও। আমার মেয়েদেরকে কেউ নিয়ে গেছে, ওরা অসুস্থ, ওরা কাঁদছে হয়তো। আমাকে ছাড়া আমার মেয়েদের কিছু হলে আমি সবাইকে শেষ করে দিব। অমি হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবার দিকে, তার মাথার কিছুই ঢুকছে না। নূরের কান্না, সবাই চোখে পানি চলে এসেছে। কি বলছেন ম্যাম? বাবুরা কোথায়? কে নিয়ে গেছে ওদের? নূর কিছু বলতে পারল না। পেটে ব্যথা চিনচিন করে উঠতে আর্তনাদ করে উঠল। অমি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিল। নার্সদের নূরকে সামলাতে বলল। অথরিটি হেড ততক্ষণ সিসিটিভি ফুটেজ এসেছে। অমি আসমিনকে কল করে যাচ্ছে। আসমিন ফোন তুলছে না। সানবিকে কল দিতে সে কল রিসিভ করলো। আমি সংক্ষেপে সব বলে আসমিনকে ইনফর্ম করতে বলল। গার্ডদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, বাহাদুর কোথায়? স্যারের সাথে গিয়েছে। নূর নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ব্লিডিং হচ্ছে সেলাইয়ের জায়গা থেকে। অমি নিজেকে পাগল পাগল লাগছে। নিজের চুল টেনে অস্থির পায়চারি করতে করতে কল করলো আশিয়ানের কাছে। বাবুরা কোথায় আশিয়ান? বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলে আমি তোকে খুন করে ফেলবো। হ্যাঁ, আমি তোকে খুন করে ফেলবো। অমির চিৎকার শুনে আশিয়ান অবাক হয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো ভাই? বাবুরা কোথায়? আমি কিভাবে বলবো কি হয়েছে? অমির চেহারা রাগে লাল হয়ে গেল। সব সময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে সবাই লাথি দিয়ে বলল, একদম নাটক করবে না। তুই ওদের কিডন্যাপ করিসনি। আর তোর বোনের মেয়ে, ওরা এতটা নিচে কিভাবে নামতে পারলি? তোর দুশ্মন সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালে? আসমিন মেরে ফেলবে তোকে। কোথায় আছিস আমাকে বল, আমি ওদের নিয়ে আসবো। নূরের অবস্থা ভালো না, আমার বোন মরে যাবে। অমি কথা বলতে বলতে কান্না করে দিল। আশিয়ান স্তব্ধ হয়ে বসে আছে, চোখ ছলছল করছে। ওর কি এতটা খারাপ যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে? বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য কত আঁকু করছিল, কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে, একমাত্র ওই জানে। ও রাফসান শিকদারকে ঘৃণা করে, নূরের প্রতি ওর কোনো রাগ নেই। রাফসান শিকদারের রাজত্ব ধ্বংস করতে চাইও, কিন্তু নূরের কোনো ক্ষতি তো সে কোনোদিনও করতে চায়নি। নিজেকে সামলে আসছি বলে কল কেটে দিল আশিয়ান। গাড়ির চাবি নিয়ে ততক্ষণে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আজ এই শত্রুদের শেষ করবে ও। যাদের এই দ্বন্দ্ব তারা কেউই আর বেঁচে নেই। তাহলে প্রতিশোধ নিয়ে কি হবে? তারা না নিজের একটা পরিবারও চায়। আগাছার মতো জীবন তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়েছে। একটা গাড়িও নড়তে দেওয়া হচ্ছে না। জনগণের মধ্যে অনেকে পুলিশকে সাহায্য করছে, তল্লাশি করতে। সানবির কাছ থেকে নিজের মেয়েদের নিখোঁজ হওয়ার খবর শোনার সাথে সাথে আসমিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে জানে এই কামিনী চৌধুরী ছাড়া আর কেউ নেই। 3 রাস্তার মাথা ব্লক করে সেখানে গাড়ি ডিকিতে শুয়ে আছে আসমিন। এই রাস্তা দিয়ে সব গাড়ি বের হতে হবে। শেষে কি না হবে তার হাতে। কামিনী চৌধুরীর মৃত্যু লেখা আছে। আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে। আসমিন ফোন বেজে উঠতে এসে ফোন রিসিভ করে কানে ধরলো। কয়েকটা কথা বলল রক্তিম চোখে। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চলো আব্বু একটু ঘুরে আসি। আমজাদ চৌধুরীর কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে আমার টর্চার সেল দেখাবো আজ, চলো চলো। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। চোখ মনে বড় কুট গাইছে। করুণ গলায় বলল, প্রাণটা না নিলে হয় না। আমি তোমাকে আরও 3টা বই এনে দেবো। এটা নিয়ে এত বায়না করো না তো। ভালো ছেলেরা বায়না করে না। চুপচাপ গাড়িতে বসো, না হলে প্রাণপ্রিয় স্ত্রীর শেষ দর্শনও পাবে না। একটু থেমে আবার দাঁত কিরমির করতে করতে বলে, এই শহর আমার শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতে হবে। একদম পুরোনো দিনের নায়িকাদের মতো ন্যাকামি করবে না। কামিনী চৌধুরীকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। চারিদিকে গার্ডরা ঘিরে রেখেছে তাকে। বাচ্চাদের আলতো করে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাহাদুর আর একজন মেয়ে গার্ড। অনেকক্ষণ না খেয়ে থাকার দরুন তারা একটু পরপর কেঁদে উঠছে। কামিনী চৌধুরীর গায়ে কেউ হাত তোলেনি। যতই অন্যায় করুক না কেন কামিনী চৌধুরী আসমিনের মা, তাকে আঘাত করার সাহস কারণে। আসমিন দরজা খুলে ভিতরে ঢুকতে সবাই ঝরে দাঁড়ালো। আসমিনের পেছনে সানবি আর আমজাদ চৌধুরীও ভিতরে ঢুকলো। কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে সবার দিকে। আসমিন সেদিকে একবারও তাকায়নি। নিজের মেয়েদের কাছে
কাছে গেল স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে মেয়েদের নিজের কোলে নিয়ে বুকের সাথে আগলে রাখলো কিছুক্ষণ। বুকের অসহ্য অস্থিরতা এতক্ষণ পাগল হওয়ার দশা তার। সন্তানদের কোলে নিয়ে বুক শান্ত হয়ে এসেছে। বাবার কোলে উঠে মেয়েরাও চুপ হয়ে গেছে। আশ্বিন দুজনের কপালে চুমু খেয়ে তাদের কোলে নিয়ে কামিনী চৌধুরী সামনাসামনি বসলো। মেয়েদের বুকের সাথে আগলে ধরে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকেও কিভাবে নিজের বুকে আগলে রাখতে পারতেন না আব্বু? এত বছর পর ছেলের মুখের আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে রইল কামিনী চৌধুরী। কিসের প্রতিশোধ নিতে চাইলে আব্বু? ভালোবাসার মানুষ হারানোর, তাহলে তার একমাত্র অংশকে এভাবে অবহেলা করলে কিভাবে? তার ভালোই বাসা যদি তোমাকে এতটাই উন্মাদি করে থাকে, তাহলে তার সন্তানের জন্য নিজে মমতাময়ী করতে পারলে না কেন? আসলে তুমি কখনো কাউকে ভালোই বাসনি, তুমি শুধু তাকে উপলক্ষ্য বানিয়েছিলে নিজের মনের ভেতর থাকা ঘৃণা প্রকাশ করতে, তাই না আব্বু? তাই না আম্মু? কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে আশ্বিনের দিকে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আশ্বিন দীর্ঘশ্বাস ছাড়লো। বাচ্চাদের আমজাদ চৌধুরী আর সানবীর করে দিয়ে কামিনী চৌধুরীর মুখ খুলে দিল। অগাছালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে তার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরলো তাকে। কামিনী চৌধুরীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে গলায় বলল, আমার একা থাকতে খুব কষ্ট হতো আম্মু। হোস্টেলে অনেক ছেলে না আমাকে মারতো, আমি খুব ছোট ছিলাম, কিছু বলতে পারতাম না তাদের। একা একা ঘুমাতে ভয় হতো আমার খুব। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয়ে কেঁদে উঠতাম। তখন পাশের ছেলেরা আমাকে বারান্দায় বন্ধ করে দিত, ঠিকভাবে খেতে দিত না। মাঝে মাঝে সারাদিন বাথরুমে বন্ধ করে রেখে আমাকে কষ্ট দিত। ওরা আমাকে পছন্দ করতো না আম্মু। তুমি কেন আমাকে তোমার সাথে রাখলে না আম্মু? রাতে তোমার বুকে ঘুমাতে খুব ইচ্ছে করতো আমার। আমাকে একটু বুকে কেন জড়িয়ে ধরতে না আম্মু? আমি তোমার ছেলে, বলো, সন্তানের সাথে কেউ এমন কেন করে? কামিনী চৌধুরী চুপ করে বসে আছে। আশ্বিনের কোনো কথা তার মনে আঁচড় কেটছে কিনা বোঝা যাচ্ছে না। আশিয়ানের সাথে নূরও এসে পড়েছে। অগাছ হলো নূরকে দু দিক থেকে আগলে রেখেছে দুই ভাই। নিজে দাঁড়ানোর অবস্থায় নেই নূর। অনেকবার আটকানোর চেষ্টা করেও সফল হয়নি। আশ্বিনের দেওয়া মেসেজের কথা মুখে শুনে আসার জন্য পাগলামি শুরু করে। আশিয়ানও তখন থেকে উপস্থিত হয়। নূরের অবস্থা দেখে আশিয়ান নিজেই তাকে এখানে নিয়ে আসে। কামিনী চৌধুরী নূর আর আশিয়ানের অমিকে একসাথে দেখে জ্বলে উঠল। আশ্বিন তার হাতের বাঁধন খুলে দিতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নূরের উপর আক্রমণ করে বসলো সে। আশিয়ান আর আটকে দিল কামিনী চৌধুরীকে। কামিনী চৌধুরী ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছে। আশ্বিনকে সামলে চোখ শক্ত করলো কামিনী চৌধুরীর দিকে। নূরকে নিজের বাচ্চাদের কাছে গিয়ে তাদের সারা মুখে চুমু খেলো। তাদের কোলে নেওয়ার অবস্থাতে নেই সে। আশ্বিন ধীরে পায়ে এসে দাঁড়ালো কামিনী চৌধুরীর সামনে। আশিয়ান আর তাকে ধরে রেখেছে। আশ্বিন শান্ত গলায় বলল, আমাদের মেয়েদেরকে কেন কিডন্যাপ করেছিলেন? কামিনী চৌধুরী দাঁতে কিরমির করতে বলল, বেছে দিতাম তোর মেয়েদের। আমার সামনে তোরা শান্তিতে থাকবি, তা আমি থাকতে সম্ভব না। ওর বাবার জন্য আমি ছোট থেকে অবহেলায় বড় হয়েছি, কারণ আমি মেয়ে। বাবা মা সারাদিন ভাইয়ের পিছনে লেগে থাকতো। মরে যাওয়ার আগে সব সম্পত্তি তার নামে দিয়ে গেল। আমাকে বাঁচতে হতো তার দয়া। নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষটাকে বিয়ে করলাম, তাকেও খুন করলো। আমি কোনো ভুল করিনি। আর তুই আমার পেটের ছেলে হয়ে আমার সংসার ভাঙলি, আমার জন্য সতীন নিয়ে এলি। তোকে আমি শান্তিতে থাকতে দিই কী করে? আমজাদ চৌধুরী তাচ্ছিল্য গলায় বলল, তাই নাকি কামিনী? তোমার সংসার? তা কবে আমাকে স্বামীর অধিকার দিয়েছ? আমাদের কি আদৌ কোনো সংসার ছিল? আমি তোমাকে ভালোবাসি আমজাদ। কামিনী চৌধুরীর কাতর গলা শুনে আমজাদ চৌধুরী মলিন হাসলো। কামিনী চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সত্যিই কি ভালোবাসো কামিনী? আমি বিয়ের সময়ই তোমাকে বলেছিলাম আমজাদ, আমরা কখনো স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক থাকবো না। তুমি সব মেনে আমাকে বিয়ে করেছিলে, তাহলে আজ অভিযোগ কেন? আমজাদ চৌধুরী আর কিছু বলল না। মুখ ঘুরিয়ে নিল কামিনী চৌধুরীর থেকে। আশ্বিন আর আশিয়ানের থেকে ছাড়িয়ে নিল কামিনী চৌধুরীকে। আরেকবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরলো। নূর চুপ করে আশ্বিনকে দেখে যাচ্ছে। আজ আশ্বিনকে তার স্বাভাবিক লাগছে না। কামিনী চৌধুরী ছটফট করছে ছোটার জন্য। আশিয়ানকে বেঈমানের রক্ত বলে গালাগালি করছে। আশ্বিন তার মাথাটা বুকের সাথে চেপে ধরে তলপেটে পরপর 3 বার শুট করে দিল। আশ্বিনের রক্তে লাল চোখ থেকে গড়িয়ে পড়া কামিনী চৌধুরীর কপালে এসে পড়ল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী কয়েকবার কুকরিয়ে সাথে সাথে শান্ত হয়ে গেছে। আশ্বিন তার নিথর দেহ এখনো বুকের সাথে আগলে রেখেছে। বুক থেকে মাথাটা একটু আলগা করে কপালে চুমু খেয়ে আবার মাথাটা বুকের সাথে চেপে ধরে গলায় বলল, আমাকে কেন ভালোবাসলে না আম্মু? একটু ভালোবাসলে কি হতো? কেউ আমাকে কেন ভালোবাসে না? আমি কি এতটাই খারাপ বলো? আমি তো তোমাদের খুব ভালোবেসেছিলাম। তাহলে আমাকে কেন তোমরা একটু ভালোবাসা দিলা না? আমাকে কেন তোমার খুনি হতে হলো আম্মু? যে হাত দিয়ে আমি তোমাকে খুন করেছি, সে হাতে আমি কীভাবে বয়ে বেড়াবো? আমার বেঁচে থাকাকে কেন এত যন্ত্রণাময় করে দিলে?
কামিনী চৌধুরী নিস্তুর দেহ নিয়ে ফ্লোরে বসে পড়ল আসমিন। নূর দুই হাত দিয়ে মুখ চেপে ধরে আছে। আমজাদ চৌধুরীর হাত কাঁপছে। অমি এসে তার কাছ থেকে বাবুকে নিয়ে নিল। আশিয়ান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর নিথর দেহের দিকে। আমজাদ চৌধুরী আসমিনের বুক থেকে কামিনী চৌধুরীকে নিজের কাছে নিলেন। তার সারা মুখে আদর করে পরিয়ে দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তোমাকে এভাবে বুকে রাখা আমার স্বপ্ন ছিল কামিনী। আমি চেয়েছিলাম আমার বুকের উষ্ণতা তুমি উপভোগ করো। আমি তোমাকে বুকে নিয়েছি ঠিকই, কিন্তু তুমি উপভোগ করছো না। তুমি কেন এমন বিনাশিনী হলে? আমার মায়াবিনী হয়ে কি বেঁচে থাকতে পারতে না? তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার এই দেহে প্রাণ নেই ভাবতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে কিসের শাস্তি দিলে কামিনী? আমি তো শুধু ভালোবেসেছিলাম, একটু খাদ রাখেনি আমার ভালোবাসায়। তাহলে কেন? নূর পাথর হয়ে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন এক হাতে কামিনী চৌধুরীর হাত। আসমিনকে দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ বসে আছে। নূরের কানে শুধু একটা কথাই বাজছে, কেউ আমাকে কেন ভালোবাসলে না? তাহলে কি নূর আসমিনকে ভালোবাসেনি? নূরকে অমে এক হাতে ধরে রেখেছে। সানভি নীরবে চোখের পানি ফেলছে। আসমিনের তার জন্য বুকটা হু হু করে উঠছে। তার চাল ভালো নেই, সত্যি তাকে কেউ ভালোবাসে না। সেই শুধু বুক উজাড় করে দিয়ে সবাইকে ভালোবেসে গেল। আসমিন আমজাদ চৌধুরীর কাছ থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিজের বুকে টেনে নিল। বাহাদুরকে ইশারা কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সবার সাথে বেরিয়ে গেল রুম থেকে। আমজাদ চৌধুরী আসিয়ান তার পিছু নিতে চাইলে তাদের আটকে দিল বাহাদুর। সানভি বাবুকে মেয়েকে আটকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল আসমিনের পিছু পিছু। আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার সামনে থেকে সরে যাও বাহাদুর, নাহলে আজ আমার হাতে অনর্থ হয়ে যাবে। কোথায় নিয়ে গেলে কামিনীকে? পথ ছাড়ো, আমাকে কামিনীর কাছে যেতে দাও। বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নূর এক কোণে চুপ হয়ে বসে আছে। তার ভালো খারাপ কোনো অনুভূতি হচ্ছে না। আসমিন এত পাষাণ কি করে হলো? যাই হোক না কেন, কামিনী চৌধুরী তার মাথাকে সে কিভাবে গুলি করতে পারলো? নূরের মাথা ধরে যাচ্ছে। আসিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজে বেরিয়ে গেছে। তার কাছে বাহাদুর দুধপাত। নূরের জন্য খারাপ লাগছে। তার বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবার কি করে বসে কে জানে। এখানে তারও কিছু ভূমিকা আছে, তা পালন করতে তাকে ছুটতে হচ্ছে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে চোখে শুধু সব দেখেই গেল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বাহাদুর অমিকে কিছু বলতে অমিত আমজাদ চৌধুরী নূর আর বাচ্চা কাচ্চা নিয়ে নূর মঞ্জিলের দিকে রওনা হলো। নূর চুপ হয়ে সব মেনে নিচ্ছে। খেলা শেষ দৃশ্য দেখার অপেক্ষায়। আসমের মানুষটা তার কাছে একটা গোলক ধাঁধার মতো। তাকে বুঝতে চাওয়ার অদৃশ্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা একই কথা। আপাতত নিজে সুস্থ থাকাটা খুব জরুরি। তাকে না খেলা জমবে। আসমিন কামিনী চৌধুরীকে নিয়ে কোথায় যাচ্ছে তা কেউ জানে না। সানভি আর আসিয়ানকেই তারা নাগাল পায়নি। সানভির ফোনে আসমিনকে SMS আসতে সানভির কাজে লেগে পড়লো। এতক্ষণ কামিনী চৌধুরীর জন্য খারাপ লাগলো আর তার মনটা বিষিয়ে উঠলো। মৃত মানুষের উপর রাগ রাখতে নেই, তবে সানভির রাগ হচ্ছে, ভয়ঙ্কর রাগ হচ্ছে। আসমিনের দেয়া ঠিকানায় আসতেই যেখানে পুলিশকে ফোর্স সহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো সানভি, সেখান থেকে সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেললো সে। তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডেল হতে সময় লাগবে না। গত কয়েক মাস গায়েব হওয়ার মেয়েগুলো এখানেই আছে। তাদের মধ্যে কিছু মেয়েকে পাচার করে দেওয়া হয়েছে চড়া দামে। আসমিনের মেয়েদেরও বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী। না জানি এইভাবে আর কত মেয়ের বুক খালি করে দিয়েছে। পাচার চক্রের মেয়ের মাথায় ছিল কামিনী চৌধুরী। আসিয়ানের দুবাইতে অস্ত্রের ব্যবসা আছে, সেখানে মাফিয়া সে, তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয়। কামিনী চৌধুরী এই চক্রের খবরে আসমিনকে দিয়েছে। আসমিন নিজেই সব কিছু করেছে। একজন মন্ত্রীরা মা নারী পাচারকারীর বিষয়টা জানাজানি হলে জনগণের তোপের মুখে পড়তে হবে তার পুরো পরিবারকে। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে। তবুও সে এসব কিছু তোয়াক্কা না করে আসিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বসানোর চেষ্টা করেছে। ফলাফল শূন্য। কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল তখন আসিয়ান শান্ত থাকতে পারল না। তার 15 দিনের মেয়েদের জন্য যদি কারো এত কষ্ট হয়, তাহলে তার 15-20 বছর লালন পালন করা নিজের মায়ের হারিয়েছে তাদের না জানি কী অবস্থা। এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হলে তার পরিবারকেও বাঁচাতে পারতো না। চারিদিকে শত্রুর মেলা। সুযোগ পেলে তাকে শেষ করে এক মুহূর্ত সময় নেবে না কেউ। জনগণের ভালো করতে গিয়ে নিজের দলে অনেক শত্রু হয়েছে তাই সব কিছু গোপনে শেষ করার সিদ্ধান্ত নেয় সে। শহর থেকে দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের অবস্থান। সানভি জানে ভেতরে কয়েকজন পাতি গুন্ডা ছাড়া আর কেউ নেই। তবুও পুলিশের এত সময় নেওয়া দেখে মেজাজ খারাপ হচ্ছে তার। বাংলা সিনেমা পুলিশের মতো কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে নাকি? এদিকে মূসা তাকে নিয়ে মনের মতো করে সুখে পিকনিক করছে। খাজা বাবার ডেগ আকারে পেটের অধিকারী পুলিশ অফিসার সিগারেট শেষ টান দিয়ে হেলে দুলে এগিয়ে গেল বাড়ির দিকে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। পুলিশের এক টিম ভেতরে ঢুকতে সে উপস্থিত হলো। গোলাগুলির মধ্যে যাওয়ার কোনো মানে হয় না। একটা মাত্র প্রাণের অধিকারী মানুষের এত রিস্ক নেওয়ার কোনো মানে হয় না।
আমজাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরল। মায়া বেগমের গার্ডের কোলে থেকে বাবুকে নিয়ে করুণ চোখে অমির দিকে তাকালো। অমি মাথা নিচু করে ভেতরে চলে গেল। আর কিছু ওর ভালো লাগছে না এখানে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার, যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। নূরকে নিজের রুমে নিয়ে গেল মায়া বেগম। তার মুখটাও শুকিয়ে গেছে। আজ বারবার নিজের অতীতকে মনে পড়ে যাচ্ছে। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতিতে করে হালকা গরম পানি এনে ফ্রেশ করিয়ে দিল। বাচ্চাদের ফিডিং করাতে হেল্প করে নূরের পাশে উদাস মুখে বসে রইল মায়া বেগম। কামিনী আপাকে আর বেছে নেয় বৌমা। নূর গান উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো আর উদাস দৃষ্টি বাড়িয়ে বলল নূরকে, এটা কি শুধু সতীনের জন্য মায়া, নাকি ওর পেছনে অন্য কোনো গল্প আছে? আজকাল কাউকে বিশ্বাস হয় না নূরের। সবার মুখের উপর যেন একটা মুখোশ টানা। মায়া বেগম প্রশ্ন উত্তর দিল না নূর। মায়া বেগম আর কোনো কথা বাড়িয়ে না বলে চলে গেল। লুবানা আজ সকাল থেকে গায়েব। সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত। মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না, তাই সেও দূরত্ব বজায় রেখে চলে। একজন মেয়ে স্টাফকে নূরের রুমে বাইরে থাকতে বলে মায়া বেগম নিজের রুমে চলে গেল। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। থেকে থেকে ফুপিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত দেহ মন এবার একটু বিশ্রাম চাই। 242 জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ, তাদের মধ্যে একজন লুবানা। পরিস্থিতি আয়ত্তে আসতে ভেতরে গিয়েছে সানভি। খাজা বাবার ডেক দাচের লোকটা আসলে খুব কাজের। এখন আর তাকে এ নামে ডাকা যাবে না। শি ইজ এ রেসপেক্টেড পারসন। ভেতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভি। সে পাগল প্রায় হয়ে লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রসফায়ারে মারা গেছে। আশমিনের অর্ডারে তাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, নইলে সত্যি বেরিয়ে আসতে সময় লাগবে না। সানভি চারদিকে খুঁজেও যখন লুবানাকে পেল না, তখন তার হাত পায়ে কাঁপুনি উঠে গেল। ও ঠিক আছে তো? এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা শুরু করে দিল। স্যার, এখানে একটা মেয়ে পড়ে আছে, মনে হয় না বেঁচে আছে। এক কনস্টেবলের ডাকে সবাই সেদিকে তাকালো। সানভি বুক অসম্ভব কাঁপছে। পুলিশ অফিসার যাওয়ার আগে সানভি দৌড়ে গেল সেদিকে। লুবানাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে অস্থির হয়ে দাঁড়িয়ে গেল। ফর্সা মুখে রক্তিম আঁকা ধারণ করেছে। তার সামনে আগানোর সাহস কুলিয়ে উঠতে পারছে না সে। লুবানার সারা শরীর মায়ের দাগা স্পষ্ট। সানভি কাঁপা কাঁপা গলায় গিয়ে এলো লুবানার দিকে। হাঁটু গেড়ে বসে আলতো হাতে সোজা করলো লুবানাকে। সাবানা, সাবানা। গায়ে হালকা চাপড় দিতেও ভয় করছে সানভির। পায়ে এসে ব্যথা পায়। নাকে কাছে হাতে নিয়ে চেক করতে দেখলো হালকা নিঃশ্বাস পড়ছে। তড়ি করে পাচা কোলে তোর হতনন্দ হয়ে বেরিয়ে গেল সানভি। একজন কনস্টেবলও গেল তার সাথে। মেয়েটাকে এখানে পাওয়া গেছে, তাই এখানে এভাবে যেতে দেওয়া যায় না।